ওকে, আসসালামু আলাইকুম। সো আমরা আজকে একাদশ অধ্যায় জীবের প্রজনন চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টারের আসলে মূল কিছু মোটিভ আছে, মানে এমনি এমনি একটা চ্যাপ্টার আসলে তৈরি আসলে হয় না। তো কি কি ধরনের মোটিভ নিয়ে আসলে চ্যাপ্টার কাজ করবে, কোন কোন জায়গা থেকে আসলে কোয়েশ্চেন আসবে, মানে আমাদের সিকিউ সলভের জায়গাগুলো আসলে ক্লিয়ার হবে, এটা বুঝতে হবে। চ্যাপ্টার একটা ম্যাপ মাথায় আগে থেকে এঁকে নিতে হবে যে আমাকে এই এই জিনিসগুলো আসলে আমাকে এখানে পড়তে হবে। আচ্ছা, আমি একটু লেখা স্টার্ট করি। এই চ্যাপ্টারের আসলে ভিজুয়ালাইজেশন পার্টগুলো কি কি। প্রথম কথা, তোমাকে একটা সুন্দর ভূমিকা আসলে বয়ে দিছে যে জীবের প্রজননের একটা ধারণা বা গুরুত্ব আসলে কি, কেন গুরুত্বপূর্ণ, এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছো। যে একটা বিড়াল যদি আর একটা তার বাচ্চাগুলোকে জন্মদান না করে, তাহলে পরবর্তীতে বিড়ালের প্রজাতিগুলো ধ্বংস হয়ে পড়বে। মানুষ তার জন্মদান যদি অফ করে, তাহলে তার প্রজাতিগুলো ধ্বংস হয়। যেমন জাপানে এখন নেগেটিভ পার্সেন্টেজে তোমার হচ্ছে জনসংখ্যা চলে আসবে। এইভাবে প্রজাতি টু প্রজাতি একটা বিলুপ্তি আসলে ঘটতে থাকবে, তাই না? তো জীবের প্রজননটা এই জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে নাম্বার ওয়ান, আমরা হচ্ছে প্রথমে একটু ভক ভক করবো ভূমিকাটা অনেক বেশি, একটু ভক ভক করবো, যেখানে আসলে ভক ভক করার দরকার ছিল না। মানে ডিরেক্ট আমার ফুলের ওইখানে চলে যাওয়ার কথা ছিল, বাট আমি আসলে যাবো না, একটু মন দিয়ে একটু পড়বো। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ড আমার মনে হয়েছে যে আসলে মনে করানো দরকার বা আসলে পড়া দরকার। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কাজের বর্ণনা। প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কাজের বর্ণনা আমরা ব্যাখ্যা করতে পারবো। প্রথম কথা হচ্ছে উদ্ভিদ প্রজনন। উদ্ভিদ প্রজনন হিসেবে উদ্ভিদের প্রজনন অঙ্গ কি? উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে কি, তাই না? সো এই প্রজনন অঙ্গ হিসেবে ফুলের যে হচ্ছে তোমার কাজ, সেটার বর্ণনা করতে পারবো। তারপরে বলছে সপুষ্পক উদ্ভিদের জীবন চক্রের সাহায্যে উদ্ভিদের যৌন জনন ব্যাখ্যা করতে পারবো। সো এই পর্যন্ত তোমার সৃজনশীলের সংখ্যা থাকবে 3টা। ওকে, 3টা কি কি বলতো? নাম্বার ওয়ান, তুমি একটা দেখবা যে একটা জবা ফুলের চিত্র তোমার আঁকাইতে হবে, এবং জবা ফুলের 5টা অংশ রয়েছে। এই 5টা অংশ আমাকে চিহ্নিত করতে হবে পরীক্ষার হলে, এবং ওই ব্যাখ্যাগুলো আমাকে প্রত্যেকটা লেখাটা গুরুত্বপূর্ণ। ওকে ওকে, ক্লিয়ার। সো প্রাণীর অযৌন তার আগে যে দুটা সৃজনশীল আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি দেখবা পুং গ্যামিটোফাইটের উৎপত্তি বিকাশ কিভাবে হচ্ছে, স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি বিকাশ কিভাবে হচ্ছে, এটার একটা বিশাল চিত্র সহ ব্যাখ্যা ট্যাখ্যা দেখবা। এবং এটা দেখে জীবনের মনে হবে যে আসলে অনেক কঠিন কাজ করে ফেলেছি, জীবনে হয়তো কোনো অনেক পাপ কাজ করে ফেলেছি। তো এই জন্য আসলে এই কয়েকটা পেজ আসলে দেখতে হইতেছে, বাট আমি এটা ইনশাল্লাহ ইজি করার চেষ্টা করবো। তো এটা আমরা কিছু ক্লাস পরে আসলে পড়বো। আচ্ছা, এরপর শুরু যেটা হবে সেটা হচ্ছে প্রাণীর পাঠ। প্রাণীর অযৌন এবং যৌন জনন আমি ব্যাখ্যা করতে পারবো। তো প্রজননের প্রকৃতিগুলো আসলে কিভাবে, মানে প্রাণীর বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকম ধরনের আমরা প্রজনন দেখতে পাই। সো এটার ব্যাখ্যা আমরা দেখতে পারবো। সো যেমন মুরগির ডিম ফুটে বাচ্চা হয়, তাই না? সো এইটাই। তারপর হচ্ছে আমাদের মানুষের জনিপথে বাবু হয়, তাই না? সো এই ডিফারেন্স এক একটা মানুষের, এক একটা প্রাণীর, এক একটা আলাদা আলাদা যেই হচ্ছে প্রজনন যে ব্যবস্থা। তো এই জিনিসগুলোর অনেক ব্যাখ্যা আছে, এই জিনিসগুলো পড়বো। তো প্রজনন কার্যক্রমে হরমোনের ভূমিকা, এই পাঠে তুমি যখন আসবা তখন তোমার মনে হবে যে আসলে এই পাঠটা একটু, আমার মনে হয় একটু খুব ভালো করে পড়া দরকার, এখানে ফাঁকি দেওয়াই উচিত না। কারণ এই জিনিসগুলো তোমার, তুমি যখন পরবর্তী শ্রেণীতে উঠবা, সো মানে ইন্টারমিডিয়েটে উঠবা, এই হরমোনগুলো তোমার তোমাকে প্রচুর লাগবে, রাইট? সো তোমাকে এর কাজ মুখস্থ করা লাগবে, অনেক কিছু মুখস্থ করা লাগবে। সো হরমোনগুলো তোমার মাথায় রাখা লাগবে। আর ইভেন ইফ তোমার যে এক্সাম হবে, যেহেতু তোমার চ্যাপ্টার কম, সো এই চ্যাপ্টার গুলো তোমাকে এই হরমোনের যে এমসিকিউ গুলো আছে, এটা তোমাকে ছক করে সুন্দর করে পড়তে হবে। ওকে, এরপরে মানব একটা ভ্রূণের বিকাশ। এই যে 10 মাস 10 দিন তুমি বলো যে হচ্ছে, এরপরে হচ্ছে একটা শিশু জন্মগ্রহণ করে, তাই না? সো এই যে মানব ভ্রূণের একটা বিকাশ, এটা মানে তোমাদের কথাতেই যে এই বিকাশটা আসলে কিভাবেই হয়,
সো এইটা একটা বড় ধরনের ব্যাখ্যা আমরা পাবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো ধরনের বিকাশ না, কোনো ধরনের বনের বিকাশ না, কোনো উদ্ভিদ না, কিছু না। এরপর এটা ডিরেক্ট একটা রোগ দিয়ে দিচ্ছে, মানে মারণঘাতী রোগ, যে রোগের চিকিৎসা আসলে নাই। সো মানব দেহে এইডস এর সংক্রমণের কারণ, প্রতিরোধ এবং প্রতিকারের ব্যাখ্যা করবা, জাস্ট রিডিং দিবা, এমনি মনে থাকবে। দেহের প্রতিরোধ ব্যবস্থায় এইডস এর ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাখ্যা, তারপরে হচ্ছে কিভাবে এইডস রোগীদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তো এই জিনিসগুলো জানতে পারবা। তো এখন হইতেছে টিচার যদি খুব বেশি এক্সেপশনাল না হয় তাহলে তোমাকে এইডস এর পার্ট থেকে আসলে জীবনে কখনো কোয়েশ্চেন দিবে না। সো এই চ্যাপ্টারে আসলে প্রায় সৃজনশীলের সেট হইতে পারে। উদ্ভিদ প্রজননের যে বললাম যে 3টা সিকিউ এ আসতে পারে, 3টা জিনিস সিকিউ, প্রাণীরও এরকম 3টা। সো আর এই সেটটা মানে অত ইম্পর্টেন্ট না। সো তার মানে হইতেছে 6টা পার্ট তোমাকে একদম ভাই ঠুটুস্থ রাখতে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে তুমি 2টা সৃজনশীল ইনশাল্লাহ পাবা। সো এই চ্যাপ্টারটা খুব 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 খুবই ইম্পর্টেন্ট। সো চলো আমরা ভক বেশি করে ফেলছি, বাট তোমার একটা ভিজুয়ালাইজেশন, তোমার একটা ম্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে একটা চ্যাপ্টার শুরু করার আগে আসলে আমার দরকার। ওকে, খুব ফাইন। আমরা দেখতে পাইতেছি জীবের যে প্রজননটা বা রিপ্রোডাকশনটা আছে, সেখানে প্রজনন সাধারণত 2 ধরনের, একটা হচ্ছে যৌন প্রজনন, একটা হচ্ছে অযৌন প্রজনন। এটা আমরা সবাই জানি, তাই না? তো এখানে বলতেছে যে সাধারণত নিম্ন শ্রেণীর জীবে যৌন প্রজনন হয় না। যেমন তুমি ব্যাকটেরিয়া, তাই না, ব্যাকটেরিয়া এগুলোতে তো তোমার নিম্ন শ্রেণীর জীব, তাই না, এগুলোতে যৌন প্রজনন হয় না। কোনো কোনো নিম্ন শ্রেণীর জীবে যৌন প্রজনন তুমি দেখতে পাবা, তবে অধিকাংশ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে আমরা দেখতে পাই যে এখানে যৌন হইতেছে, তাই না? সো এইটাই। সো উচ্চ শ্রেণীর সকল প্রাণীতে, উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকগুলো হইতে পারে, অনেক উদ্ভিদের অনেক আসলে শুধু যৌন অনেক ধাপ আসলে উদ্ভিদের আছে। সো এগুলো আমরা পরে জানবো। সাধারণত নিম্ন শ্রেণীর জীবে যৌন প্রজনন সাধারণত হয় না। ওকে, শেষ। উচ্চ শ্রেণীর সকল প্রাণী যৌন প্রজননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। যেমন ধরো উচ্চ শ্রেণীর প্রাণী কারা? আমরা, তাই না? সো মানুষ, তারপর হইতেছে তোমার যে বাঘ আছে, তাই না? সো এই যে ইয়াগুলো আছে, এগুলো সবাই কি উচ্চ শ্রেণীর সকল প্রাণী না? সো এরা যৌন প্রজননের মাধ্যমে কি সৃষ্টি করবে? বংশধর সৃষ্টি করবে। সো যৌন জননের 2টি বিপরীতধর্মী জনন কোষ পরস্পরের সাথে মিলিত হয়। সো 2টি বিপরীতধর্মী জনন কোষ মিলিত হবে, তাই না? সো এটা কি বলতো? একটা ছেলে, আমরা ছেলেকে এইভাবে প্রকাশ করি, এটা মেয়ে, আমরা এটাকে মেয়েকে এইভাবে প্রকাশ করি, তাই না? সো এই যে আমরা বিপরীতধর্মী এই যে আমরা জনন কোষগুলো দেখলাম, তাই না? যৌন জননে 2টি বিপরীতধর্মী জনন কোষ পরস্পরের সাথে এই যে মিলিত হইতেছে। সো এই ক্ষেত্রে একটিকে পুংজনন কোষ বা শুক্রাণু বা স্পার্ম বলে, অন্যদিকে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু বলে, তাই না? ওকে, ফাইন। এই 2 ধরনের জনন কোষ একই ফুলে বা একই দেহে সৃষ্টি হইতে পারে। ওকে, এইটা হচ্ছে জাস্ট হচ্ছে উদ্ভিদের জন্য। ওকে, এটা উদ্ভিদের জন্য, ঠিক আছে? যেমন হাইড্রা, তোমাকে আমি হাইড্রার এক্সাম্পল দিব। হাইড্রা হচ্ছে তোমার ওর দেহে, ও হচ্ছে প্রজনন যখন ঘটায় তখন ওর হচ্ছে পুং এবং স্ত্রী দুটাই ওর দেহে বিদ্যমান থাকে, মানে লিঙ্গ। সো এরপরে যেই 2টা ওয়ার্ড আছে, যে সহবাসী উদ্ভিদ এবং ভিন্নবাসী উদ্ভিদ, তাই না? সো এই সহবাসী উদ্ভিদ জিনিসটা আসলে কি বলছে? যখন উন্নত উদ্ভিদে 2 ধরনের জনন কোষ একই দেহে সৃষ্টি হবে। কি বললাম? যখন উন্নত উদ্ভিদে 2 ধরনের জনন কোষ একই দেহে সৃষ্টি হবে, তখন আমরা তাকে সহবাসী উদ্ভিদ বলবো, মানে সেম। ওকে, আর যখন এই 2 ধরনের জনন কোষ আলাদা দেহে সৃষ্টি হয়, আলাদা মানে আলাদা আলাদা দেহে, তখন আমরা এটাকে বলবো ভিন্নবাসী বা ডাইসিয়াস উদ্ভিদ, রাইট? সো এই জিনিসগুলো আমরা, এই 2টা আমাকে সংজ্ঞা মুখস্থ করতে হবে। তোমাকে প্রশ্নে বলতে পারে সহবাসী উদ্ভিদ কি এবং ভিন্নবাসী উদ্ভিদ জিনিসটা আসলে কি। এরপরে তোমার বই দেখবা যে একটা 3rd বা 4th প্যারাতে তোমাকে মাইটোসিস এবং মিওসিসে একটু কথাবার্তা বলা আছে, যে কিভাবে এটা আসলে আসে হচ্ছে 4th প্যারাতে।
সো কিভাবে তোমার হচ্ছে প্রজননটা সম্পন্ন হয়, তাই না? সো একটা উদ্ভিদ, একটা প্রাণী কিভাবে বাড়ে, একটা উদ্ভিদ কিভাবে বাড়ে, সো এই জিনিসগুলো তোমার এখানে একটু এটা আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়ছি, তাই না? মাইটোসিস, মিওসিস, এই জিনিসগুলো আমরা পড়ছি। তো মাইটোসিস বিভাজনটা কি বলো? মাইটোসিস বিভাজন মানে হইতেছে আমার সমজাতীয় গুণসম্পন্ন কোষ সমজাতীয় সম্পূর্ণভাবেই আমার হচ্ছে কি হবে বলো তো, বিভাজিত। ওকে, সো মাইটোসিস এর 5 স্টেজ ইন টোটাল। দ্য ফার্স্ট ইন্টারফেজ মানে এখানে বোঝাচ্ছে যে 5টা পর্যায় রয়েছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, তারপরে হচ্ছে অ্যানাফেজ এবং টেলোফেজ, তাই না? সো এবং এর আগে যে কাজগুলো সম্পন্ন হয় সেগুলোকে আমরা বলি ইন্টারফেজ দশা। সো ইটস হ্যাপেন্স ইন দ্য সোম্যাটিক সেলস। সোম্যাটিক সেলস মানে হচ্ছে দেহকোষে সংঘটিত হয়। এখন দেহকোষ বলতে বোঝায় যে তোমার দেহের, এই যে উদ্ভিদের, ধরো উদ্ভিদের কি একটা দেহ আছে না, তাই না? আমি একটু পানি খেয়ে নিই, জাস্ট ওয়েট। এটা চিন্তা করো, একটা উদ্ভিদ, তাই না? সো ওর ওর দেহ কোষ, ও বাড়তেছে, তাই না? ও কি সারা জীবন ছোট থাকবে না? তুমি সারা জীবন ছোট আছো না, আমি সারা জীবন ছোট আছি না, আমরা বাড়তে থাকি। সো এই কেন বাড়তে থাকি, এটা কোশ্চেন হচ্ছে আমার হচ্ছে মাইটোসিস বিভাজনের কারণে আমরা বাড়তে থাকি, তাই না? সো এটা ভেরি ইম্পর্টেন্ট। অনিয়ন্ত্রিত মাইটোসিস কখন হয়? যখন তুমি দেখবা যে তোমার গোত্র হইতেছে, তোমার হচ্ছে টিউমার হচ্ছে, এইটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। তোমাকে মাইটোসিসের ওই পার্টগুলো তুমি কোষ বিভাজন চ্যাপ্টারে খুব ভালো মতো পড়বে। পারপোজ ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশনস। অবশ্যই প্রত্যেকটা জিনিস আমি যাই করতে যাই না কেন, আমাকে যৌন প্রজননের দিকেই আমাকে আগাইতে হবে, তাই না? সো তোমার পুরো দেহ একটা গঠন হবে, তোমার দেহের পরিপূর্ণতা আসবে, দেন তুমি ইউ হ্যাভ টু গো ফর দ্য রিপ্রোডাকশন। সো প্রডিউসার্স টু ডিপ্লয়েড ডটার সেলস। এই যে আমি এখানে আগেই দেখিয়ে দিয়েছি তোমাকে যে 2 ডটার সেলস, এই যে, ওকে, কাম অন। ওকে, এইবার আমরা দেখবো হচ্ছে মিওসিস। 10 স্টেজেস ইন টোটাল প্লাস ইন্টারফেজ। আচ্ছা, এইটার আমরা আসলে মিওসিস 1 এবং 2 দুইটা পর্যায়ে আছে। সো মিওসিস 1 এর আবার বিভিন্ন পর্যায়ে আছে, ইন্টারমিডিয়েটে তুমি পাবা জাইগোটিন, ডিপ্লোটিন, হ্যান্টান, এগুলো যেগুলো আছে এগুলো আসলে এখানে পড়ার বিষয় না, জাস্ট বলার জন্য। এই হ্যাপেন ইন জার্ম সেলস। পারপোজ ইজ সেলুলার proliferations, produces 4 haploid daughter cells. কিভাবে হইতেছে, so 2n, তাই না? 2n, ওকে, এখানে কি n, 2n, n হইতেছে, আবার একটা মানুষ তৈরি হইতেছে, তাই না? আবার একটা মানুষ তৈরি হইতেছে। এটা হচ্ছে মিওসিস বিভাজন। এবং আমরা এখানে দেখতে পাই যে হচ্ছে ইটস প্রডিউসেস দ্য মিওসিস, যেই বিভাজনটা আছে এটা হচ্ছে তোমার হচ্ছে 4টা হ্যাপ্লয়েড আমাকে ওরা হচ্ছে দিতেছে, মানে আমাকে 4টা হচ্ছে ওরা অপত্য মাতৃকোষ আমাকে ওরা হচ্ছে দিতেছে। সো এই যে জিনিসগুলো তোমার আছে, তুমি জাস্ট 3rd চ্যাপ্টারে যাবা, একটু সুন্দর করে তুমি সম্পূর্ণ চ্যাপ্টারটি রিভিশন দিবা, কারণ তোমার যেহেতু এই চ্যাপ্টারটা আমি অনেক আগে পড়াইছি, তো এই জন্য এই চ্যাপ্টারটা রিভিশন দরকার। অবশ্য আমি রিভিশনে আসবো, আমি একটা সুন্দর রুটিন আমি দিয়ে দিব। সো ওই রুটিনে অনুযায়ী আমি সুন্দর করে আমি এক্সাম অ্যান্ড ইয়াগুলো সাজায় ফেলবো, যে যাতে কোনো ধরনের প্রবলেম আসলে না হয়। তুমি যেন খুব সুন্দর করে এই জিনিসগুলোকে, এই খুব সুন্দরভাবে জিনিসগুলোকে যেন তুমি একটু রিসার্চ করতে পারো, তাই না? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ইউ। ওকে, সো তোমা এখানে একটা রং করে ফেলেছি আমি। সো 2n, এটা হচ্ছে পুরুষ, আমার শুক্রাণু, এবং এটা হচ্ছে মহিলা, রাইট? সো এখান থেকে আসছে কি বলো তো, শুক্রাণুটা হ্যাপ্লয়েড, মানবেন হ্যাপ্লয়েড। এখান থেকে কখনো হ্যাপ্লয়েড তৈরি হইতে পারে না, ডিপ্লয়েড। এটা একটা মানুষ তৈরি হবে, নতুন মানুষ তৈরি হবে, ঠিক আছে? এবার মিওসিসের যে আমার
চারটা যে ডিভাইডেশনস আছে, যে ফোর হ্যাপ্লয়েড ডটার সেলস, তাই না? সো এটা কিভাবে ভাঙতেছে, তাই না? সো ডটার সেলস কিভাবে ভাঙছে একটু দেখি, ডটার সেলস কিভাবে ভাঙছে একটু দেখি, একটা পেইন দিই। সো এটা হচ্ছে জনন মাতৃকোষ, চুয়েন জনন মাতৃকোষ। সো এই জিনিসগুলো ডিভিশন রাখতে হবে। ও প্রফেসর ধাপ, ইয়ের ধাপ, এই জিনিসগুলো না হলে আমরা ভুলে যাব। সো আমরা আস্তে আস্তে রিভিশন আসবো। সো এটা জনন কোষ। এই জনন কোষ থেকে প্রথমে আমার কি হচ্ছে, আমার হ্রাস করতেছে, তাই না? এই এন থেকে আবার এন সংখ্যক, আবার এন সংখ্যক, আবার এন সংখ্যক, আবার এন সংখ্যক অপত্য কোষ তৈরি হইতেছে। এইখানে যেটা ঘটতেছে সেটা হইতেছে হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন। এখন তুমি জানো যে মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, একটু ডিভিশন তো আমরা দিয়েই দিলাম, তাই না? টুক করে যখন নোট করবে এটা পাশে একটু তুলে দেবা, তাইলেই হইল। ওকে, ফাইন। সো আমরা যে জিনিসটা দেখলাম সেটা হইতেছে, এই জিনিসটা দেখো কিসের মতো দেখতে, এই যে 2n বাবার মতো দেখতে না? 2n থেকে 2n, 2n থেকে 2n, তাই না? এর মতো দেখতে না? এরা কি সমজাতীয়? এরা কি সমজাতীয়? সমজাতীয়। সো এরাও কি সমজাতীয় বিভাজন হয়েছে, তাই না? এদেরও সমজাতীয় বিভাজন সম্পন্ন হয়েছে, বিভাজন সম্পন্ন হয়েছে, সম্পন্ন হয়েছে। সুন্দর। তার মানে হচ্ছে আমরা ফার্স্ট পেজে খুব সুন্দরভাবে আমরা হচ্ছে একটা ভালো লেভেলের ব্যাখ্যা আমরা হচ্ছে পেয়ে গেলাম, তাই তো? ওকে, চলো আমরা নেক্সটে যাই। এরপরে তোমার যে জিনিসটা শুরু হবে এটা একটা নতুন জগৎ। এই জগৎটার নাম হইতেছে উদ্ভিদ প্রজনন। এই জগতে তোমার তিনটা সৃজনশীল আসবে, আমি বললাম তিনটা সৃজনশীল আসার মতো। ওই যে পুং গ্যামিটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি, দুটা চিত্র সহ, এবং জবা ফুলের বৃতির যে ব্যাপারটা আছে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য জবা ফুলে তোমাদের ব্যবহারিকে তুমি দেখতে পাবা যে কাটিং ফিটিং করে যে আসলে জবা ফুলের আসলে ব্যাপার ট্যাপারগুলো কি হইতেছে, তাই না? তো এই জিনিসগুলো তুমি এমনি দেখতে পাবা, কিন্তু সেটা আসলে জীবনের শেষ পর্যায়ে ওই লাভ নেই। এখন এই জবা তোমার জীবনের অনেক ক্ষেত্রে লাগবে, মানে তোমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসলে জবা ছাড়বে না। তো জবা সম্পর্কে একটু এক্সট্রা কথাবার্তা লিখে নাও। এইবার আমি এখানে একটু রেড কালি মারছি, কেন মারছি বলতো? এটার নাম উপরে লিখবে এক্সট্রা, পরীক্ষার আগে জীবনে রিভিশন দিবা না, কিন্তু নোট খাতায় তুলবা সুন্দর করে, ভালো লাগবে। তো জবা কি বলতো? জবা হচ্ছে মালভেসি গোত্রের হালকা গন্ধযুক্ত একটা সুন্দর এবং আকর্ষণীয় ফুল। এর বৈজ্ঞানিক নাম পড়ছো অবশ্যই ফার্স্ট চ্যাপ্টারে, কি? ভিসকাস রোসা সিনিসিস, তাই না? তো 1753 সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এর নাম দেন। লাতিন শব্দ রোসাসিনেইসিসের অর্থ হচ্ছে চীন দেশের গোলাপ, তাই হয়তো এটি চীনা গোলাপ নামেও পরিচিত। সো তোমার ইম্পর্টেন্ট পার্ট হইতেছে এই যে হিবিস্কাস রোসাসিনেইসিস, এটা তুমি কি মনে রাখবা, রাইট? সো এটা ইম্পর্টেন্ট। আর এইগুলো জিনিসগুলো তুমি জাস্ট পড়ে রাখবা, তোমার খুব ভালো লাগবে। এই জিনিসগুলো হচ্ছে বেসিক, রাইট? সো বেসিক মানে এমন না আমি যে ভাই খালি রিডিং পড়ে গেলাম, এই যে জবা ধুতুরা ফুল, এই কোন ফুল অসম্পূর্ণ ফুল, কোন ফুল সম্পূর্ণ ফুল, এইটা আসলে বেসিক না। তুমি একটু মজা নিয়ে পড়বা, একটু ফিল নিয়ে পড়বা যে আসলে ভাই জিনিসগুলোর ভিতরে আছেটা কি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, রাইট? সো এটা 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 আমাকে নোট করে করে পড়বা, দেখবা যে ও ইটস অসাম, ইটস অসাম। ওকে, সো এবার আমরা কিছু জিনিস পড়ব, এবং এই পার্টটা হচ্ছে উদ্ভিদ প্রজননের পার্টের দিকে আছে। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে বিটপ। তুমি উদ্ভিদ প্রজনন অঙ্গ ফুলের প্রথম জায়গায় দেখবা, ওখানে লেখা আছে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ। ওকে, ফুলের সংজ্ঞা, এটা পরীক্ষায় আসে। ফুল কাকে বলে, তাই না? ফুল কাকে বলে? ফুল কাকে বলে? প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ হলো ফুল।
রূপান্তরিত বিষয় ধরনের বিটপ হলো ফুল। আমি অনেক দিন পরে লিখতেছি হালকা পাতলা করে, ঠিক আছে? সো লেখা একটু মনে হয় বাজে হইতেছে, বাট আই গেস বুঝতে পারছি ইনশাআল্লাহ। সো প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে আমরা কি বলবো? ফুল বলবো। ভাই এটা মুখস্থ। আসলে কি মুখস্থ বলতে আমার মনে হয় তোমার এই বায়োলজি বই মুখস্থ করে ফেলা উচিত। মুখস্থ মানে আসলে বুঝে মুখস্থ, তবে এমন লাইন না যেটা জীবনে আসবে। যেমন তুমি যদি পড়ো যে আমরা তৃতীয় অধ্যায় শিখেছি দ্বাদশ এবং ত্রয়োদশ অধ্যায় দেখতে পাবো যে এই বৈচিত্র্য, না? তুমি সুন্দর করে হলুদ কলম দিয়া সুন্দর করে দাগাবা, এরপর এরিয়া মার্কিং করবা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এরিয়া মার্কিং বলতে বোঝায় যে এই এরিয়াতে আসলে অনেক কিছু জিনিসপত্র আছে এবং এরিয়া ধৈর্য মুক্ত করবা, এটা ইম্পর্টেন্ট। যেমন এরিয়া মার্কিং আমি যদি বলি, উদ্ভিদ প্রজননের যে প্রজনন অঙ্গ বা ফুলের যে অংশটা আছে এই এরিয়াটা পুরোটাই গুরুত্ব। সো এটাকে বলে এরিয়া মার্কিং। তার মানে এই এরিয়াটা তোমাকে মুখস্থ করতে হবে, তাই না? সো এটা ইম্পর্টেন্ট। ওকে, এরপর আমরা যাই। ওকে, আমরা একটা জিনিস দেখতে পাইতেছি, সেটা হচ্ছে জীবের প্রজনন বা রিপ্রোডাকশনের দুইটা শব্দ, সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, তাই না? তো সম্পূর্ণ ফুল কারা? সম্পূর্ণ ফুল হচ্ছে যে ফুলে এই 5টি স্তবক উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে। এখন ভাই এই 5টা স্তবক কি? চলো একটু দেখে আসি 5টা স্তবক কি। ওকে, একটু দূরে চলে গেছে। এই পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এই 5টা জিনিস যারা আছে, তুমি ওই জিনিসটাকে তুমি বলবা ভাইয়া এটা হচ্ছে সম্পূর্ণ ফুল। কথা ক্লিয়ার? তাইলে অসম্পূর্ণ ফুল তুমি বুঝতে পারতেছো কি? যার নাই সে অসম্পূর্ণ ফুল, যার নাই সে কি অসম্পূর্ণ ফুল। তোমার এই বইয়ের এক্সাম্পল খুব বেশি নাই, তাই না? এক্সাম্পল খুব বেশি নাই। তো যেই এক্সাম্পলটা আছে সেটা হইতেছে যে যেখানে 5টা স্তবক উপস্থিত থাকবে সেটা সম্পূর্ণ ফুলের জবা এবং ধুতুরা। এক্সাম্পল পাশে আমি লিখে দিয়েছি, এটা হচ্ছে ধুতুরা। বা এটা বিষ, এটা খায় না মায় না, ঠিক আছে? ধুতুরা মুতুরা বিষ কিনা আই ডোন্ট নো, কিন্তু শুনছি, সো এটা আমি শিওর না। সো ইনফরমেশনটা একটু বাতিল রাখি। সো সম্পূর্ণ ফুলের আমরা এক্সাম্পল দেখলাম। এরপর আমরা দেখব হচ্ছে অসম্পূর্ণ ফুলের এক্সাম্পল, যে যেমন লাউ এবং কুমড়া। এই যে লাউ, লাউ তো না, এটা হচ্ছে কুমড়া, আর লাউটা হচ্ছে পরের লাউ এবং কুমড়া এটা হইতেছে, বলতো কি? এটা হইতেছে অসম্পূর্ণ ফুলের উদাহরণ। তার মানে হইতেছে কোন একটা জায়গায় এরা মিসিং আছে, তাই না? ওকে, এরপরে তোমাকে দুইটা সংজ্ঞা আছে। একটা হচ্ছে বৃন্ত, তাই না? এটা হচ্ছে সব বৃন্ত। একটা হচ্ছে বৃন্ত। এখন তুমি আমাকে বলো বৃন্ত যারা আছে, তাই না? বৃন্ত যারা আছে, সো তাকে আমি কি বলবো? সব বৃন্ত বলবো। তার মানে বৃন্ত মানে বৃন্ত যুক্ত মানে হচ্ছে এই যে কি বলো এটাকে, চিকন ডাল বা তোমার হচ্ছে ইয়া টাইপের, তাই না? সো বৃন্ত যুক্ত ফুলকে বলে সব। যেমন জবা এবং কুমড়া। আর অবৃন্তক যেটা আছে সেটা হইতেছে আমরা দেখতে পাবো হাতিসুর। এই তো পেয়েছি, এই যে অবৃন্ত। আহারে, তুমি জীবনে নাম শোনো নাই হাতিসুর, আমিও ফার্স্টে নাম শুনি নাই। তো মনে হলে এই বাবাজিটার একটু পড়া দরকার। জীবনে যেহেতু শুনি নাই, আর জীবনে সার্চ দিয়ে দেখাও হবে না, ওই বইয়ের পড়ার সাথে সাথেই শেষ। জীবনে জেনে রাখো, ভালো লাগবে যে অন্তত বইয়ের প্রতিটা ওয়ার্ড আমার জানা, এটা ইম্পর্টেন্ট। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলিওথ্রপিয়াম ইন্ডিকাম, রাইট? ইংরেজিতে কি ইন্ডিয়ান হেলিওথ্রোপ বলে। কি কি কাজে লাগে দেখো। বিষাক্ত কোনো পোকার কামড়ে যদি শরীরে কোনো স্থান যদি ফুলে যায়,
সে স্থানে জ্বালাপোড়া হইলে ওই উদ্ভিদের পাতা বেটে এর রস লাগাইলে উপকার পাওয়া যায়। তুমি এটা এক্সট্রাতে রাখবা, রেখে তুমি নোট খাতায় একটা কোনায় এটাকে লিখবা, অবশ্যই লিখবা। তাহলে তোমার জীবনে তুমি মনে হবে তুমি যখন স্টুডেন্ট পড়াইতে যাবা আমার মতো, তাই না? সো ওই মোমেন্টে তোমার আসলে জীবন অনেক সহজ হয়ে যাবে। বোঝানোর ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে তুমি কি নির্ভর হবা না বলো তো? তুমি টেক্সট বুক নির্ভর হবা না, তুমি এটা দেখে দেখা একদম ডিরেক্ট রিডিং পড়াইতেছো, ঠিক আছে, রিডিং আমরা সবাই বুঝি, কিন্তু নিট কিভাবে আমি হচ্ছে এই প্রতিটা লাইনকে আমি হচ্ছে কি করব, সহজ করব, কিভাবে আমি প্রতিটা লাইনের ওয়ার্ড গুলোকে জানি কিনা, এইটা হইতেছে আমার মেইন কনসেপ্ট। ওকে, 2 নাম্বার কি বলতেছে যে আপনি যদি পাতা বেটে অল্প গরম করে যদি ফোলা জনিত স্থানে লাগান তাহলে এর ব্যথা হবে। ঠান্ডা লেগে হাতে পায়ে গাঁট যদি ফুলে যায় বা বাকি ফুল, অর্থাৎ পুরু বা তলপেটের মাঝখানে, কুচকির ডান এবং বাম দিকে যে কোনো দিকে ফুলে গেলে এই গাছের পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত জায়গায় লাগালে ফোলা এবং ব্যথা কমে। তুমি চাকা চাকা দাগ যে নিরাময় আছে সেটার পাতার রস ব্যবহার করতে পারো। কোনো কারণে চোখ যদি টকটকে লাল হয়, করকর করছে, মনে হচ্ছে যে বালি পড়ছে, তেমনটা হলে হাতিসুর গাছের পাতার রস অব্যর্থ ওষুধ। সর্দি লাগলে এই হাতিসুরের পাতা সেচে 2 চামচ পরিমাণ রস খেলে সর্দি আলহামদুলিল্লাহ ভালো হয়। সো এই যে সুরের মতো বাবাজিটা দেখতে, বাবাজির সুরের মতো দেখতে, সো এই কারণে এই বাবাজির নাম হইতেছে হাতিসুর। ওকে, সো এটা হলো হাতিসুরের ব্যাপার। তুমি কি বুঝছো যে তোমাকে আমি একটা বৃন্তহীন ফুলের অবৃন্তক ব্যাপার স্যাপার বুঝাইতে গেলে চলে গেলাম হাতিসুর। এরপরে তুমি দেখবা যখন কোনো ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুইটাই উপস্থিত থাকবে তখন তাকে উভলিঙ্গ ফুল। তাইলে কি বললাম, উভলিঙ্গ ফুলের ব্যাপার কি? উভলিঙ্গ ফুলে কি থাকে বলতো? পুং জিনিসও থাকবে, স্ত্রী স্তবকও থাকবে। তুমি এই জিনিস জবাতে একটু পরেই দেখতে পাবা, তাই না? সাথে তুমি মনে রাখবা দোতুরা। এর এক্সাম্পল মনে রাখা হলো খুব সহজ। Wait 1 minute. গলা শুনে যাচ্ছে। Okay. It's time. তো যেটা বুঝাইতেছি, যখন দুইটা জিনিস উপস্থিত থাকবে তখন তাকে আমরা উভলিঙ্গ টাইপের ফুল বলবো। বললাম যে এক্সাম্পল শুধু জবা দেখবা, ধতুরা দেখবা, কুমড়া দেখবা, আর একটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে হাতিসুর, আর লাউ আছে সাথে মনে হয়, এই তাছাড়া আর কোনো এক্সাম্পল নেই, এই জন্য মনে রাখা ছিল খুব কঠিন। এবার তুমি দেখবা যে আচ্ছা এটাকে বলা হয় বাইসেক্সুয়াল। উভলিঙ্গ মানে যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। নাম্বার 2, যদি আমরা জিজ্ঞেস করি যে আপনি একলিঙ্গ ফুল বা ইউনিসেক্সুয়াল এক্সাম্পল দেন, যেখানে পুংস্তবক বা স্ত্রীস্তবক যে কোনো কিছু একটা উপস্থিত থাকতে পারে, তার ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার means একলিঙ্গ ফুল, একলিঙ্গ জাতীয় ফুল, তাই না? ওকে ফাইন। সো এটার এক্সাম্পল দেন, ওই দেখবা যে লাউটা ওই চলে আসছে, লাউ কুমড়া। আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম আমাদের একটা চ্যাপ্টার ছিল নগ্নবীজি আবৃতবীজি লাস্টের দিক, বুঝছো? তো ওই চ্যাপ্টারের লাস্টের 3-4 পেজে ভাই এত এক্সাম্পল
মানে তার উপরে গুরুত্বপূর্ণ, মানে তোমার পড়া লাগবে, মানে এত ইম্পর্টেন্ট জিনিসপত্র। তো এই জিনিসগুলো মানে খুবই বেদনাদায়ক, কিন্তু তারপরেও আসলে মুখস্থ করতে হবে, তাই না? ওকে, আচ্ছা, সেটা হইতেছে এরপরে তোমাকে আর একটা জিনিস বলছে, সেটা বলো তো কি? সেটা হইতেছে তোমাকে জানতে হবে ক্লিপ ফুল। ক্লিপ ফুল বলতে বোঝায় যে ভাই দেখেন, আমার পুংস্তবকও নাই, আমার স্ত্রীস্তবকও নাই, তাহলে আমাকে কি বলবেন? আমরা মনে আছে ওই যে তোমার ইয়া পড়তাম, ওই যে কি জানি বলটা ভুলে গেছি, যখন ওই যে ইয়ে পড়তাম, ওই ক্লিবলিঙ্গ মানে হইতেছে ওই যে টেবিল টেবিল এক্সাম্পল পড়তাম, মনে আছে? সো ওই যে জিনিস মানে যারা নড়াচড়া করতে পারে না, সো ওইটার আমরা বলে হচ্ছে ক্লিপ, তাই না? সো এটা কিছু এক্সাম্পল, তুমি এক্সাম্পল লিখতে পারো, যদি তোমার বই আছে কিনা, বই নাই হয়তো। সো তুমি একটা ক্লিপ ফুলের এক্সাম্পল নাও যার ওই দুইটা জিনিস নাই। সেটা হইতেছে রজনীগন্ধা। এটা একটু এক্সট্রা, সো তুমি সুন্দর করে এই দুটা একটু এক্সট্রা বলে লিখতে পারো। এক্সট্রা কেন ভাই এতগুলো এক্সাম্পল দিচ্ছে? এটাতে এক্সাম্পল দিতে কি? আর একটা হইতেছে সারস, একটা হইতেছে কি সারস। সো আমরা অনেক কিছু মোটামুটি ছোট 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 ভাবে অনেক কিছু পড়ে ফেলছি, তাই না? এখন আমরা প্রবেশ করব আমাদের ফুলের বিভিন্ন অংশ এই পার্টটাতে। ওকে, এটা তোমার মুখস্থ 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 50 বার, 50 স্কোয়ার বার, চিত্র সহ চিত্র সহ চিত্র সহ চিত্র সহ, কোনো মিস নাই, মানে একদম এত মুখস্থ তোমাকে এখানে করতে হবে। ওকে, তোমার এটা সুন্দর করে একটা চিত্র দেবে, কিচ্ছু দেওয়া থাকবে না, বলবে আইডেন্টিফাই করো, তারপরে নিচে বলবে ব্যাখ্যা ট্যাখ্যা করো, অনেক কিছু। আমরা আজকে 3 পর্যন্ত পড়বো, পুষ্পাক্ষ, বৃত্তি এবং দলবাঙ্গ কোনটা আসলে। আমরা তারপরে জাস্ট অন্যগুলোর ব্যাখ্যা আমরা একদম টপ ভাবে করবো। ওকে, আল্লাহ আকবার। একটু পানি খাই, আমি একটু অসুস্থ টাইপের হয়ে গেছি। ওকে ফাইন, অনেকক্ষণ ধরে রেকর্ড করতেছি তো। ওকে ফাইন, সো দেখো তোমার মোটামুটি হচ্ছে স্ত্রীস্তবকের ভেতরে কি কি আছে? গর্ভমুণ্ড। এবার গোলাপ তুমি যদি দেখো, ঝিরঝিরে ঝিরঝিরে একটা জিনিস আছে, এটাকে বলে গর্ভমুণ্ড। যদি আমি এটা নেক্সট দিন একদম প্রপারলি পড়াবো, জাস্ট আজকে একটু নর্মালি দেখেন। এটা হচ্ছে গর্ভরন্ধ্র, যেখান থেকে তোমার আমার পুং, যে পরাগধানী পরাগধান যে পুং কেশরটা আমার আসলে প্রবেশ করার একটা পথ, এই জিনিসটা গর্ভাশয়, এটা বাস্ট করে আমার হচ্ছে নতুন ফুল উৎপন্ন, তাই না? সো এটাই। ওকে ফাইন। পুষ্পবিন্দু মানে হইতেছে ডাটা, যেখান থেকে তুমি ছেড়ো। পুষ্পাক্ষ মানে যে অক্ষের উপরে ফুল দাঁড়ায়, তাই না? পিত্তাংশ মানে কি বলতো? পাতা। পাতা না, পাতা না, পিত্তাংশ মানে হইতেছে দেখবা যে কোনায় পাতার পাশে বৃন্তের উপরে হালকা, পুষ্পবৃন্তের উপরে তোমার ফুলটা আটকায় আছে, সেটাকে বলে বৃত্তাংশ। আর এই যে যেগুলো দেখতেছ পাপড়ি, এগুলো পাপড়ি গুলোকে বলা হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডল। আর যেগুলো দেখতেছো এই যে ছোট 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 ফটকা দানা, এগুলো হইতেছে সব পরাগধানী এবং পরাগদণ্ড, এগুলোর ভিতর দিয়ে তোমার এই যে পুংকেশর ঢোকে, এটা বাস্টাস্ট করায় সুন্দর করে আবার ফুলের জন্ম দেয়। এটাই হলো ব্যাপার স্যাপার, ঠিক আছে? বুঝতে পারছো? চলো তিনটার ব্যাখ্যা আসলে দেখি সুন্দর করে। পুষ্পাক্ষ জিনিসটা আসলে বলছে, পুষ্পাক্ষ সাধারণত গোলাকার এবং ফুলের বৃন্তে শীর্ষে অবস্থান করে, এর উপরে বাকি 4টি স্তবক পরপর সাজানো থাকে। মানে যত 4টা ইয়ে দেখতেছো তুমি, স্তবক, তারপর হচ্ছে পুংস্তবক, তোমার দলমণ্ডল যা আছে, তাই না? তো এই জিনিসগুলো আমরা দেখছি যে এখানে বৃত্তাংশ, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে সাজানো আছে।
সো এটা আমরা পুষ্পাক্ষে বা বিন্দে শেষে অবস্থান করতেছি। সো বাকি চারটা স্তবক পরপর যেখানে সাজানো থাকে এটাকে আমরা বলবো কি বলতো, পুষ্পাক্ষ ভাই মুক্ত করে ফেলতে হবে, কোনো কথা নাই। বৃতি কি বলছে? ফুলের বাইরের স্তবককে কি বলা হয়? বৃতি। এটা ফুলের বাইরের স্তবক, তাই না? একটা ফুল যদি আমি আঁকাই, বহু আগে আঁকিয়েছি, এই যে প্রীতি নীতি আঁকাইছি আগে, তাই না? কত সুন্দর কাটা কাটা দিয়ে। হাই হাই, যাই হোক আর আগাইতেছে না। বলছে ফুলের বাইরের স্তবককে কি বলা হয়? বৃতি বলা হয়। বলছে বৃতি খণ্ডিত যদি না হয়, মানে খণ্ডিত না, বৃতি কি বললাম? খণ্ডিত না, তার মানে কি? এটা যুক্ত, ওটা কি যুক্ত অবস্থায় আছে, তখন এটাকে আমরা বলবো যুক্ত বৃতি। কিন্তু যখন এটি সম্পূর্ণরূপে খণ্ডিত হয় তখন এটাকে আমরা বলবো হচ্ছে বিযুক্ত বৃতি। এর প্রতিটা অংশকে আমরা বলি কি? বৃত্তাংশ। দেখো ওই যে এটা দুইটা বৃত্তাংশ দেখতে পাইতেছি আমরা, তাই না? তো সবুজ বৃতি খাদ্য প্রস্তুতে অংশ নাই, আমাদের জবা ফুলের ধরো খাদ্য প্রস্তুতে অংশ নেয় কে তোমাকে যদি বলে, তাহলে তুমি বলবা হচ্ছে সবুজ বৃতি। এদের প্রধান কাজ হচ্ছে ফুলের ভেতরের অংশগুলো রোদ বৃষ্টি বা পোকার আক্রমণ থেকে রক্ষা করে। তবে বৃতি রং বেরঙের হয়, তখন তারা পরাগায়নে হেল্প করে, ঠিক আছে? তখন তারা আকর্ষণ করতে হেল্প করে। সো পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে এমন পোকামাকড় পশু পাখি এদেরকে আকর্ষণ করে যখন এটা হচ্ছে বিভিন্ন কালারের হয়ে থাকে। তার মানে তুমি বৃত্তিতে এখানে কয়েকটা জিনিস দেখতে পাও। নাম্বার ওয়ান, দুইটা শব্দ, যুক্ত বৃত্তি, বিযুক্ত বৃত্তি, খাদ্য তৈরি, রং বেরং যদি হয় তাহলে পরাগায়নে হেল্প, শেষ। তার মানে সুন্দর করে তুমি পয়েন্ট আউট করে এই জিনিসগুলো নোট আউট করে নোট ডাউন করে ফেলবো। ওকে, ফাইন। এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে দলমণ্ডল বা খড়লা। বলছে এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। প্রতি খণ্ডকে দল বা পাপড়ি থাকে, মানে প্রতি খণ্ডককে তুমি যদি ওই যে ছিঁড়ো, ওই যে জবার পাতা যদি ছিঁড়ো, তাইলে আমরা কি ছিঁড়ি বলো তো? জবার পাপড়ি, তাই না? বইয়ের মাঝেও অনেক সময় আমরা রেখে দেখি, অনেক টাইমে, ঠিক আছে? আমি মাঝে মাঝে রাখতাম। তো বলছে প্রতিটা জবার পাতা তখন কালো হয়ে যায়, অনেকদিন শুকায় যায়। তো ব্যাপারগুলো আসলে অনেক বেশি অ্যাস্থেটিক ব্যাপার, তাই না? তো প্রতিটি খণ্ডককে দল বা কি বলে? পাপড়ি বলে। পাপড়িগুলো যুক্ত থাকলে এটাকে বলে যুক্ত দল, এবং আলাদা থাকলে বিযুক্ত দল বলে। আরে ভাই বানান কেন ভুল করো? অবশ্য স্লাইডের ব্যাপার স্যাপার। ওকে, সো বলছে পাপড়ি সাধারণত রঙিন হয়, নয় বস্তিন, ঠিক আছে? এরা ফুলের অত্যাবশ্যকীয় অংশগুলো রোদ থেকে রক্ষা করে, এরাও রক্ষা করে। উজ্জ্বল ঝলমলে রঙের দলমণ্ডল। তুমি চিন্তা করতেছো জবা ফুলের লাল রং দেখে মৌমাছিগুলো আকর্ষিত হয়, পোকামাকড় গুলো আকর্ষিত হয়। পশু পাখি কেন দিচ্ছে? পশু মশু যাই হোক, সো এখানে পাখি দিতে পারে, সুন্দর মৌমাছি দিতে পারে। সো এই জিনিসগুলো হইতেছে আকর্ষিত হয় এবং এরা পরাগায়নে হেল্প করে, তাই না? পরাগায়নে কেমনে হেল্প করে? এদের পায়ে ধরে একটু কেশরের কিছু জিনিস লেগে আছে। আইসা ধরো ওই যে তোমার যে মাথাটা আছে, জবার যে গর্ভাশয়ের মাথা, গর্ভমুণ্ড, আইসা মনে করো বৈশা মনে করো ছেড়ে, তাই না? আবার মনে করো মৌমাছি এক জায়গায় মধু খাইতেছে, খাইতে খাইতে ওর পায়ে কিছু ছোট ছোট ফুল কেশর লাগিয়ে গেছে, ও এইসব মনে করো যে আর একটা ফুলের, এইভাবেই মনে করো যে ফুল থেকে ফুল, তাই না? এইভাবেই চলতেছে। আল্লাহর অপরূপ সৃষ্টি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো অনেক সময় ফুলের পাপড়ি কোনো কোনো পোকামাকড়কে বসে মধু দিতে সাজে, যে কোনো কোনো পোকামাকড় না ভাই, এটা হচ্ছে ডিরেক্ট মানে মৌমাছি, তাই না? সো পরাগায়নের কাজটা করে থাকে। সো তুমি দলমণ্ডলে আইসা কয়েকটা পয়েন্ট দেখবা। নাম্বার ওয়ান, দলমণ্ডলকে তুমি যদি আলাদা করো তাহলে তাহলে তাকে কি বলে? পাপড়ি। নাম্বার দুই, তুমি এটা পয়েন্ট করে ধরে লিখবা, রাইট? সো আমার যেমন এইভাবে লেখা আছে এরকম না, জাস্ট পয়েন্ট আউট করে লিখবা সুন্দর করে, যে দলমণ্ডলকে নাম্বার ওয়ান, এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। এক। দুই, পাপড়ি কি জিনিসটা কি? এর প্রতিখণ্ডক, প্রতিখণ্ডক দল বা পাপড়ি বলে লেখার দরকার নেই, প্রতিখণ্ডককে দল বা পাপড়ি। পাপড়িগুলো যুক্ত থাকলে যুক্ত দল, বিযুক্ত দল, যুক্ত না থাকলে বিযুক্ত দল, শেষ। রোদ থেকে রক্ষা, পোকামাকড় আকর্ষণ, পরাগায়, শেষ। তার মানে এই চার পাঁচটা কাজ এ করে। সো তোমার মনে রাখাটা আসলে খুব বেশি কঠিন কিছু না। মেন কথা মনে রাখবা, ফুলের যা জিনিসপত্রগুলো আছে এই জিনিসগুলোর বেশিরভাগই সব পরাগায়ন ভিত্তিক। সো এটা আসলে খুব আহামরি অনেক অনেক কিছু আসলে এটা আসলে মনে করার কিছু নাই, এটা মাথায় রাখবো, ঠিক আছে?
সবসময়। তো যাই হোক, আজকে ক্লাস এই পর্যন্তই আমি নিলাম। সো আমি এইচডাব্লিউ সব ক্লিয়ার করতেছি, রেডি করতেছি। সো ক্লাসটা করতে থাকো, নোট ডাউন করো, আমাকে ক্লাসটা সুন্দরভাবে করে নোট করে আমার গ্রুপে তুমি জমা দিয়ে ফেলো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।